একটা শহর থেকে অন্য শহরে রাস্তা বানানোর কাজ চলছিল। ওই রাস্তা একটা ছোট রাস্তা দিয়ে যাবে বলে ঠিক করা হয়েছিল, আর সেই জন্য সরকারি অধিকারীদের ওই গ্রামের সবাগারের জমি দরকার ছিল। এই কারণে গ্রামের পঞ্চায়েতে একটা মিটিং রাখা হয়েছিল, যেখানে গ্রামের প্রধান আর সরকারি অধিকারীদের আসার কথা ছিল। প্রধানবাবু তো পঞ্চায়েত অফিসে তাড়াতাড়ি পৌঁছে গেছিলেন, কিন্তু সরকারি অধিকারীরা এখনো অবধি আসেনি। কিছুক্ষণের মধ্যে ওখানে অধিকারীরাও চলে এলো। আসুন আসুন, আমাদের গ্রামে আপনাদের স্বাগত জানাই স্যার। ধন্যবাদ প্রধানবাবু। আসুন আসুন, বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি। দেখুন প্রধানবাবু, আপনি তো জানেন যে আপনার গ্রামে যে সভাগার রয়েছে সেটার জমি সরকারকে রাস্তা বানানোর জন্য দরকার। ওই রাস্তার লাভ কিন্তু আপনাদের গ্রামের লোকেদেরই হবে। আর যেমনই হোক না কেন, সবশেষে এটা সরকারি কাজ। সেই জন্য আমি চাই যে আপনি এতে যেন কোনো রকম বাধা না দেন। এটাই আপনার জন্য আর এই গ্রামের জন্য ভালো হবে। আরে আমরা কেন বাধা দিতে যাব স্যার? বাস বিধায়ক বাবুর সাথে কথা বলে আমার ছেলের ব্যাপারটা একটু দেখে নিন। আগে ওই টেন্ডারের কাজটা। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনি। শুধু ওই টেন্ডারটা দিয়ে দিন, আমি এই গ্রামের সবাইকে বুঝিয়ে দেব যে মরে যাওয়া লোকেদের অন্য কোথাও পুঁতে দিতে। আগে ওই টেন্ডারের কাজ তো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমি কালকেই বিধায়ক বাবুর সাথে কথা বলেছিলাম, তিনি মেনে গেছেন। তাহলে কাল থেকে কাজ শুরু করতে পারি আমি? আরে নিশ্চিন্তে কাজ করুন, কেউ বাধা দেবে না আপনাকে। মিটিং শেষ করে দুজন নিজের নিজের কাজে চলে যায়। পরের দিন থেকে অধিকারীর সরকারি কাজের দেখাশোনা শুরু হয়ে গেল। গ্রামের সবাই খুব খুশি ছিল যে এখন একটা ভালো আর পাকা রাস্তা পেয়ে যাবে। পুরো দিন বাধা ছাড়া কাজ চলতে থাকলো। বড় বড় মেশিনগুলো সবাগার পুরোভাবে উবড়ে দিল, চারিদিকে বড় বড় গর্ত করে দিল। সেই দিন মাটি থেকে অনেকগুলো কঙ্কাল বাইরে বেরোলো। ওই সব কঙ্কালগুলোকে পোড়ানোর জন্য একটা জায়গায় নিয়ে এসে জমা করা হলো। প্রথম দিনের কাজ পুরো হয়ে গেছিল। রাতে সব মেশিন বন্ধ ছিল আর কারিগররা সবাই ঘুমিয়ে পড়েছিল। দ্বিতীয় দিন অধিকারী আর প্রধান কাজ দেখতে আসে। তখন তারা অবাক হয়ে যায়। কাল যে জমিটা মেশিন দিয়ে উবড়ে দেওয়া হয়েছিল সেটা আজ একেবারে মসৃণ ছিল, যেন এখানে কিছুই হয়নি। সব গর্ত ভরে গেছিল আর কঙ্কালগুলোও নিজের জায়গায় ছিল না। আরে প্রধানবাবু, আমরা কাজ শুরু করেছিলাম, অনেকগুলো কঙ্কালও বের হয়েছিল যেগুলো এখন এখানে নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এটা কি করে হতে পারে? স্যার, কোথাও তাড়াহুড়োতে আপনি অন্য জমি খুলে দেননি তো? আরে কি বলছেন আপনি প্রধানবাবু, আমরা এত বড় ভুল কি করে করতে পারি? তাহলে এইসব কি করে হয়ে গেল? অধিকারী চিন্তায় পড়ে গেল আর সে নিজের সব কারিগরদের আবার কাজ করার আদেশ দিয়ে দিল। পুরো দিন মাটি খোলার কাজ চলতে থাকলো, কিন্তু এইবারে তারা একটাও কঙ্কাল খুঁজে পেল না। সব মজদুর আর অধিকারীরা অবাক ছিল। রাতে আবার কাজ বন্ধ করে তারা শোবার জন্য চলে গেল। অধিকারী যেখানে বাসা করেছিল ওটা একটা ছোট ঘর ছিল, ওখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। হঠাৎ কেউ তার দরজায় এসে খটখট করলো। সে হড়বড়িয়ে উঠল। এত রাতে কে এসেছে হবে? অধিকারী তাড়াতাড়ি দরজা খুলতে গেল। সে দরজা খুলল, তখন বাইরে প্রধানবাবু খুব বেশি ভয় পেয়ে দাঁড়িয়েছিল। আরে কি হয়েছে প্রধানবাবু, আপনি এত ভয় পেয়ে গেছেন কেন? স্যার, তাড়াতাড়ি আমার সাথে চলুন, অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। আরে কিন্তু হয়েছেটা কি? আপনি নিজেই দেখে নিন। কিন্তু কোথায় যেতে হবে সেটা তো বলুন। আমি আপনাকে রাস্তায় সব বলে দেব, আপনি আগে তাড়াতাড়ি আমার সাথে চলুন। প্রধানবাবু আর অধিকারী দৌড়ে দৌড়ে সভাগারে এলো। অধিকারী হাঁপাতে হাঁপাতে এদিকে ওদিকে দেখতে লাগলো। সব মেশিন বন্ধ ছিল, চারিদিকে নিস্তব্ধ ছিল, গর্তগুলো যেমনকে তেমনই ছিল। আরে কি হয়েছে প্রধানবাবু? আপনি বলছিলেন যে সব আগের মতো হয়ে গেছে, কিন্তু এখানে তো সব ঠিক আছে। প্রধানবাবু সামনে দেখে খুবই শান্তির স্বরে বলল, স্যার, কিছু জন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কারা? এরা
এইটুকু বলে প্রধানবাবু মাটির দিকে ইশারা করলো। অধিকারী পিছনে ঘুরে দেখতে লাগলো। যখনই প্রধানবাবু হাত বাড়ালো, মাটি থেকে আত্মা স্বরূপ কঙ্কাল বেরোতে লাগলো। ওদের মধ্যে মহিলা, পুরুষ আর জন্তু জানোয়ারের কঙ্কালও ছিল। আর সবাই মাটি থেকে বাইরে বেরিয়ে হাওয়ায় দাঁড়িয়ে পড়ল। অধিকারী সেই দৃশ্য দেখে খুব খারাপভাবে ভয় পেয়ে গেল। সে প্রধানবাবুর দিকে ঘুরে দেখলো আর তাকে বলতে লাগলো, আরে প্রধানবাবু পালান এখান থেকে, এরা সবাই ভূত। অধিকারীরা দেখলো যে প্রধানবাবু নিজের জায়গা থেকে নড়ছিল না, আর তার চোখ দুটো সাদা হয়ে গেছিল। হঠাৎ প্রধানবাবুর ভেতর থেকে একটা কঙ্কাল বাইরে বেরোলো, আর কঙ্কালের বাইরে বেরোতেই প্রধানবাবুর শরীর নিচে পড়ে গেল। অধিকারী পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তাকে সব কঙ্কাল মিলে ঘিরে ফেলেছিল। আর ওদের মধ্যে একটা কঙ্কাল সামনে এলো। আমাদের ঘর নষ্ট করার তোমাদের সাহস কি করে হলো? মরে যাওয়ার পরেও তোমরা সরকারি লোকেরা আমাদের শান্তিতে থাকতে দাও না। কিন্তু কোনো ব্যাপার নয়, জ্যান্ত লোকেরা তোমার কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু আমরা কঙ্কাল তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো। এখন তোমাকে আর এই প্রধানকে আমরা ছাড়বো না। প্রধানের আস্তে আস্তে করে জ্ঞান ফিরে এলো। সে চোখ খুলে দেখলো তখন কঙ্কাল তাকে ঘিরে দাঁড়িয়েছিল। ভয়ের চোটে তার শরীর কাঁপতে লাগলো। আরে স্যার, এসব কি হচ্ছে? আমরা এখানে কেন এসেছি? আমি এখানে কি করে চলে এলাম? আমি তো নিজের ঘরে আরাম করে ঘুমোচ্ছিলাম। আমরা সবাই এই সভাঘরের কঙ্কাল, যাদের ঘর তুমি নষ্ট করেছো। এবার আমরা এর প্রতিশোধ তোমাদের থেকে অবশ্যই নেব, তাও আবার আমাদের নিয়ম বিধিতে। আমি কিছুই করিনি, এই সব এনার ভুলের জন্য হয়েছে, আমাকে যেতে দিন। ওদের আওয়াজ শুনে সব কঙ্কাল নিজেদের দাঁত কটকট করতে লাগলো। দাঁতের আওয়াজ শুনে মাটির স্তূপ নিজের থেকেই থরথর করে গর্তের মধ্যে পড়তে লাগলো, আর গর্ত ভরা শুরু হয়ে গেল। যেভাবে যেভাবে গর্ত ভরতে থাকলো, প্রধান আর অধিকারীর আওয়াজ শান্ত হতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই সভাগারের সব গর্ত ভরে গেল। এবার অধিকারী আর প্রধান চিরকালের জন্য গর্তে জ্যান্ত দফন হয়ে গেল। গর্ত ভরে যাওয়ার পর সব কঙ্কাল চুপ করে গেল আর আস্তে আস্তে মাটির ভেতরে যেতে লাগলো। এরই সাথে পাশে দাঁড়ানো গর্ত করার মেশিনও মাটিতে ধসতে লাগলো। মেশিন পুরোভাবে মাটিতে ধসে যাওয়ার পর মাটি আগের মতো হয়ে গেল। ওই দুর্ঘটনার পর কোনো সরকারি অধিকারী ওখানে আসে না, আর সরকারও ওই গ্রাম থেকে রাস্তা বানানোর কাজ বন্ধ করে দিল। একটি গ্রামে নহর নামে একটি লোক থাকত। দেখতে তাকে খুব খারাপ ছিল, সেজন্য তার মনে খুব কষ্ট ছিল। তার মাথাতে চুলও খুব কম ছিল, আর যেটুকু ছিল তা ছিল অদ্ভুত এবং রঙিন। গ্রামের লোকেরা তাকে দেখে দূরে পালিয়ে যেত। গ্রামের ছোট বাচ্চারা তাকে দেখে হাসত আর তাকে নিয়ে মজা করত। এই ব্যাপারগুলো নহরের খুব খারাপ লাগত। একদিন রাতে নহর তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে খুব ভালো করে দেখছিল। ওর নিজের ওপর খুব রাগ হচ্ছিল, আর হঠাৎই আয়নার প্রতিচ্ছবির সঙ্গে সে কথা বলতে শুরু করলো। কি জঘন্য দেখতে তোমাকে! তোমার মুখটা দেখে কি দুঃখী আর হতাশ বলে মনে হয়। সেই জন্য এই গ্রামের কোনো লোকই তোমাকে পছন্দ করে না। তোমাকে এই মুখটা বদলাতে হবে। তোমাকে এই জঘন্য মুখটা পাল্টে অন্য মুখের আশ্রয় নিতে হবে। একটা হাস্যোজ্জ্বল আর খুশি মুখ, যাকে সবাই পছন্দ করবে। নহর তার সামনে রাখা লাল রংটিকে তুলল আর তা দিয়ে তার মুখের ওপর রং লাগাতে লাগলো। সে সেই লাল রং দিয়ে তার মুখের দুদিকে একটা বড় স্মাইল বানালো। নিজের চোখের জল মোছার জন্য পুরো মুখের ওপর সাদা রং লাগালো, আর চোখের পাতায় লাগালো কালো রং। কিছুক্ষণের মধ্যেই তার মুখটা একদম ক্লাউনের মুখের মতন বদলে গেল। নহর আয়নায় তার নিজের মুখ দেখে খুব খুশি হল, কারণ এখন তার মুখশ্রী একেবারে বদলে গেছিল, আর তার আসল
উদাস বিচ্ছিরি মুখশ্রী ওই ক্লাউনের মেকআপের নিচে লুকিয়ে গেছিল। আমার হতাশ মুখে তো হাসি ফুটেছে। আজকের পরে এই গ্রামের কোনো লোকই আমাকে দেখে আর দূরে পালিয়ে যাবে না। ছোট বাচ্চারাও আমাকে দেখে হাসবে না। কিন্তু গ্রামে নিশ্চয়ই আমার মতো আরো লোক আছে যারা নিজেদের মুখটাকে পছন্দ করে না। আমার তাদেরও সাহায্য করা দরকার। তাদেরকেও নতুন মুখ দান করা উচিত। নহর লাল রংটাকে তুলে নিল আর নিজের পকেটের মধ্যে রেখে বাইরে যাওয়ার জন্য বেরোলো। যখন সে গ্রামে পৌঁছলো তখন সে আশেপাশে কাউকেই দেখতে পেল না। নহর সেই গ্রামের মধ্যে কোনো উদাস অথবা দুঃখী লোককে খুঁজছিল, কিন্তু সে কাউকেই খুঁজে পেল না। অবশেষে সে নিজেই উদাস হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎই নহর গাছের পেছন থেকে কারোর ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেল। সে গাছের পেছনে গিয়ে দেখল যে একটি যুবক ছেলে সেখানে বসে ফুঁপিয়ে কাঁদছে। নহর তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেই ছেলেটি কোনো উত্তর দিল না, ব্যাস শুধুই কাঁদতে লাগলো। নহর তার পাশে বসে আবারও তাকে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আর তুমি এত কাঁদছই বা কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার নাম হরিশ। আমাকে আমার মালিক কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর এই জন্যই আমি কাঁদছি। আরে হতাশ হয়েও না। যখন তুমি কাঁদো তখন তোমার মুখটা একদম দেখতে ভালো লাগে না। তুমি কাঁদা বন্ধ করো আর নিজের মুখে একটু হাসি আনো। দাঁড়াও, আমিই বরং তোমার মুখে হাসি ফোটাচ্ছি। সে নহরের হাতে ঝাপটা দিল, আর সেই কারণে ওই লাল রংটা মাটিতে পড়ে গেল। আপনি এটা কি করছেন? আমাকে একা থাকতে দিন। আপনি চলে যান এখান থেকে। আর এই কথা শুনে নহরের খুব খারাপ লাগলো, আর দৃষ্টির মধ্যে জমা হলো ঘৃণা। নহর ক্রোধান্বিতভাবে হরিশের দিকে দেখতে লাগলো। রাগের চোটে তার ক্লাউনের মতন মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নহরের সেই রূপ দেখে হরিশ ভয় পেয়ে গেল। হরিশ ভয় পেয়ে সেখান থেকে উঠে দাঁড়াতেই নহর তার হাত চেপে ধরে ওখানেই থামিয়ে দিল। হরিশ আরো ভয় পেয়ে গেল। তুমি আমার লাল রংটা নষ্ট করে দিলে? যাকে কোনো ব্যাপার না, আমি তোমার মুখে হাসি ফুটিয়েই ছাড়বো। নহর তার পকেট থেকে একটা ছোট ছুরি বার করলো আর হরিশের সামনে সেটাকে নাড়াতে লাগলো। হরিশ সেই ছুরিটা দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল আর নহরকে কাকুতি মিনতি করতে লাগলো। আমাকে যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করনি। আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চাই। যদি তুমি খুশি না থাকতে পারো তাহলে এই গ্রামের লোকেরা আমার মতো তোমাকে নিয়েও ঠাট্টা তামাশা করবে। এসো, আমার কাছে এসো। নহর ওই ধারালো ছুরিটা হরিশের মুখের মধ্যে ঢুকিয়ে দিল আর তার গালটাকে কাটতে লাগলো। যখনই নহর ভেতর থেকে গালটাকে কাটতে শুরু করলো, হরিশের মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো আর সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। নহর অন্য গালটাকেও কাটতে শুরু করে দিল। হরিশ যন্ত্রণার চোটে ছটফট করছিল। দুটো গাল কাটবার পর নহর ছুরিটাকে বার করে আনলো আর ছুরিতে লাগা রক্ত নিজের পোশাকের মধ্যেই মুছে নিল। হরিশের মুখটা খুব ভয়ঙ্কর আর ভীতিকর লাগছিল, তবে তার মুখেতে একটা স্মাইলের মতন দেখতে দাগ তৈরি হয়ে গেল। সে কাঁদছিল। হরিশের ওই রক্তাক্ত হাসি মুখটা দেখে নহর জোরে জোরে হাসতে লাগলো। হাসি মুখের ওই ক্লাউন ফেসটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু হাসতে হাসতে হঠাৎই নহরের দৃষ্টি হরিশের চোখের দিকে গেল। তুমি কাঁদছো কেন?
নিজের মুখটা একবার দেখো, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোমার মুখটা সারা জীবনের মতো এই রকমই থাকবে। তুমি তোমার মুখটা আর কোনো দিন বদলাতে পারবে না। হরিশ কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু মুখ কেটে যাওয়ার ফলে সে কিচ্ছু বলতেই পারল না। আর তখন সে তার মুখটাকে ধরে কাঁদতে লাগল। হরিশকে কাঁদতে দেখে নহরের খুব রাগ হচ্ছিল। তুমি কান্না থামাও, তোমার চোখের জল আমার অসহ্য লাগছে। হরিশ কেঁদেই চলেছিল। সহ্য করতে না পেরে নহর দৌড়ে সামনে গেল আর ওই ছুরি দিয়ে হরিশের দুটো চোখের মধ্যে ঢুকিয়ে দিল। হরিশের গলা দিয়ে একটা আত্মচিৎকার বেরোলো আর সে মাটিতে পড়ে গেল। নহর খুনির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এবার তোমার চোখ থেকে আর কোনো দিন জল পড়বে না, আর তুমি সব সময় খুশিতে থাকবে। এবার তুমি শান্তিতে শুয়ে থাকো। নহর তার ক্লাউনের মতন মুখটা দিয়ে একবার হরিশের দিকে ফিরে তাকালো আর ওখানেই তাকে মরবার জন্য ফেলে রেখে সেখান থেকে চলে গেল। আমাকে আরো অনেককে হাসাতে হবে, এবার আমি আসি। তারপর থেকে অনেক লোক ওই ক্লাউন ফেস নহরের হাতে মারা যেতে লাগলো। যাকেই সে দুঃখের মধ্যে দেখত তার পরিণতি ওই হরিশের মতোই হতো। সেই জন্য গ্রামবাসীরা রাতে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। পুরো গ্রাম নিস্তব্ধ আর ভয়ের পরিবেশে ঢেকে গেল। এক রাতে নহর যখন ছুরি নিয়ে গ্রামে ঘুরছিল, তখন মদন সাইকেলে করে ওখান দিয়ে যাচ্ছিল। হঠাৎই তার সাইকেলটা পিছলে গেল আর মদন মাটিতে আছাড় খেয়ে পড়ল। মদন ব্যথায় কাতরাচ্ছে দেখে নহর তার পাশে গিয়ে দাঁড়ালো। নহর এবং তার ক্লাউনের মেকআপ দেখে মদন ভয় পেয়ে গেল। নহর তার ছুরি বার করলো আর জোরে জোরে হাসতে লাগলো। তোমায় দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছো। এসো, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। না, দূরে যাও আমার থেকে। নহর ধীরে ধীরে মদনের দিকে এগিয়ে গেল। মদনও ভয়ের চোটে ক্রমশ পিছিয়ে যেতে লাগলো। পেছোতে পেছোতে হঠাৎই মদনের হাত একটি লোহার শলাকার স্পর্শ পেল। চুপচাপ সে সেটাকে তুলে নিল আর নহর কাছাকাছি আসতেই সে প্রচন্ড জোরে তার পেটের মধ্যে ওটা ঢুকিয়ে দিল। নহর যন্ত্রণার চোটে জোরে চিৎকার করে উঠল আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই সে শান্ত হয়ে গেল। মদন এটা দেখে খুব ভয় পেয়ে গেল, কারণ নহরের পেট থেকে এক ফোঁটাও রক্ত বেরোচ্ছিল না আর সে বেঁচেও ছিল। মদন সে লোহার শলাকা বের করে নহরের বুকে ঢুকিয়ে দিল। তবুও নহরের শরীর থেকে এক ফোঁটাও রক্ত বেরিয়ে এলো না। নহর এটা দেখে জোরে জোরে ভয়ঙ্কর হাসতে লাগলো। মদন বুকের থেকেও ওই লোহার শলাকাটি বের করলো আর নিজে উঠে দাঁড়ালো। যদিও সে ভয় পেয়েছিল, তাও সে শেষবার আঘাত করবার জন্য ওই শলাকাটা নহরের গাল ভেদ করে ঢুকিয়ে দিল। লোহার শলাকাটা নহরের দুই গাল ভেদ করে বাইরে বেরিয়ে এলো আর তার হাসি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। নহর নিচে পড়ে গেল। তার মুখটা ক্রমশ পুরোপুরি সাদা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই নহর এবং তার ভেতরের ক্লাউনটার মৃত্যু ঘটল আর পুরো গ্রাম সেই রাতেই ভয়মুক্ত হয়ে ঘুরতে বেরোলো। নহরের মৃত্যুর পর গ্রামের কোনো মানুষই কোনো খারাপ দেখতে মানুষের পেছনে লাগতে বা তাকে নিয়ে হাসাহাসি করবার জন্য অন্তত 10 বার ভাবত। আমাদেরও কারুর কমজোরি নিয়ে মজা করা উচিত নয়। সৌরভ নিজের স্ত্রী আর 2 বাচ্চার সঙ্গে নিজের পরের জীবনটা খুব আনন্দে হাসি খুশিতে কাটাতে চেয়েছিল। ওর একটা বড়
আর খুব সুন্দর একটা ঘরের দরকার ছিল, যেখানে ও নিজের পরিবারের সাথে শান্তিতে থাকতে পারত। এরই মাঝখানে একজন ব্রোকার ওকে একটা ঘরের ব্যাপারে বলল, যেটা শহরের একেবারে কোণে রয়েছে, একদম কোনো ফার্ম হাউসের মতো। ঘর তো সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে এই ঘরটা শহর থেকে অনেক দূরে একদম নির্জন এলাকায় ছিল। এই কারণে এই ঘরের দাম এর আসল দামের থেকে অনেক কম ছিল, যেটা একটা লাভের ডিল হতে পারত। রিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক? এই ঘরটা আমাদের জন্য কেমন হবে? আমাকে তো খুব ভালোই লাগছে। ঘর তো সত্যিই খুব সুন্দর, কিন্তু প্রবলেমটা হলো যে এই এলাকাটা খুব নির্জন, আর এখানে একমাত্র শুধু আমাদের ঘর হবে। আরে কিন্তু এটা তো খুব ভালো কথা, তাই না? কারণ এখানে আমরা শান্তিতে থাকতে পারবো, শহরের এত কোলাহল থেকে অনেক দূরে। এখানে খুব আনন্দে থাকবো। এই কথাটাও ঠিকই। ওয়েল, যদি তোমার ঠিক লাগে তাহলে এটাই ফাইনাল করা যাক। আর নয় তো কি, এত সুন্দর আর এত বড় ঘর, তাও আবার এত কম দামে। এ তো সত্যি দারুণ ডিল হবে। আর এমনিতেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তক্ষুনি চলে যাব। একদম ঠিক। এরপরে সৌরভ ওই ঘরটা কিনে ফেলে। ঘরটা খুবই সুন্দর ছিল, খুব বড় ছিল। যখন ওরা সবাই ঘরে এন্টার করে, তখন ওরা ওই ঘরের মধ্যে অনেক আজব আজব পেন্টিং দেখতে পায়। পেন্টিং অনেক মার্ডার্স, ক্রাইমস আর ধর্ষণের ছিল। পেন্টিংয়ের প্রথম ইমপ্রেশন করা মাত্র সৌরভ খুব রেগে যায় আর ওই ঘরের এক্স ওনারকে কল করে। আরে শুক্লা বাবু, এটা আপনার কি ধরনের ঘর? এত খারাপ পেন্টিং স্কেল লাগায় শুনি। আরে সরি সরি সরি, আমি ওগুলো সরাতে ভুলে গেছি। আসলে আগে যে ভাড়াটে ছিল, এগুলো তাদেরই পেন্টিং। কোনো ব্যাপার না, আমি কিছু জনকে পাঠিয়ে ঘর থেকে সব পুরনো জিনিস সরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা করলেই ভালো হবে। এই কাজটা তাড়াতাড়ি করুন। এরপর ওই ঘর থেকে সমস্ত পুরনো জিনিসপত্র বাইরে করে দেওয়া হলো। ঘরের সব পেন্টিংস, পুরনো ফার্নিচার্স আর বাকি সব কিছু। প্রায় এক সপ্তাহ অবধি সব কিছু ঠিকঠাক চলল, কিন্তু এক সপ্তাহ পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায় পুরো ঘরের কারেন্ট চলে যায়। ও শিট! হঠাৎ এই লাইটস কেন চলে গেল? তাড়াতাড়ি কিছু করো, খাবারও তৈরি হয়নি এখনো। রিয়া ক্যান্ডেলস জ্বালানোর জন্য কিচেনে চলে যায় আর ক্যান্ডেলস জ্বালিয়ে নেয়, কিন্তু বারবার ক্যান্ডেলস নিভে যায়। আর তখনই ঠিক ওর পেছন থেকে একটা হাত রাখার অনুভব হয়, যেটা আস্তে আস্তে ওর গলার কাছে এগোচ্ছিল। রিয়া তখনই পেছনে ঘুরে, তখন ওই হাত উধাও হয়ে যায়। কিন্তু রিয়া নিজের থেকে কিছুটা দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাতে একটা মারাত্মক চাকু ছিল। এটা দেখা মাত্রই ও চিৎকার করে ওঠে। ওর চিৎকারের আওয়াজ শুনে সৌরভ তক্ষুনি ওখানে চলে আসে। আরে কি হলো রিয়া, তুমি এত জোরে চিৎকার করলে কেন? সৌরভ, আমি আমি এক্ষুনি একটা লোকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যার হাতে চাকু ছিল, আর আর ও আমাকে মারতে আসছিল। এলো, এ তোমাকে মারার চেষ্টা করছিল? এ তুমি কেমন আজগুবি কথা বলছো? এখানে আমরা ছাড়া আর অন্য কেউই নেই। না সৌরভ, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি এই ঘরে কিছু তো গন্ডগোল রয়েছে। তুমি তুমি আগে শান্ত হয়ে যাও আর জল খাও। এর পরের মুহূর্তে লাইট চলে এলো আর পুরো ঘর জগমগিয়ে উঠল। এরপরে সৌরভ দেখল যে সবকিছু একদম ঠিক আছে। নিশ্চয়ই এটা রিয়ার কোনো ভ্রম ছিল। এটা শুধু একমাত্র একটা ঘটনা ছিল না, যেটা ওরা এই ঘরে অনুভব করেছিল। এরপর থেকে তো একের পর এক এমন ঘটনার জন্ম নিল, যেটা কোনো সাধারণ মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। প্রায় টেবিলে রাখা কাঁচের গ্লাস নিচে মাটিতে পড়ে যেত, যে কারণে ভাঙা কাঁচ
নিচে পড়ে রয়ে যেত। সব জিনিসপত্র নিজের জায়গা থেকে নিজের থেকে সরে যেত। রিয়া প্রায় নিজের মেয়েকে একা একা বিড়বিড় করতে শুনতে পেত। এইভাবেই একদিন সকালে রিয়া যখন লিভিং এরিয়াতে এলো, তখন ও নিজের মেয়ের মুখ থেকে যেটা শুনল সেটা শুনে ওর হুঁশ উড়ে গেল। না, আমরা এখান থেকে কোথাও যাব না। এটা আমাদের ঘর। আমিও দেখবো তুমি কিভাবে আমাদেরকে ঘর থেকে বাইরে বার করো। মুন্নিকে এই কথা বলতে দেখে রিয়া খুব অবাক হয়ে রয়ে যায়। ওই কথাটা সৌরভকে গিয়ে বলল, কিন্তু সৌরভ ওকে বাচ্চার একটা মজার ছেলে খেলা ভেবে একেবারে চোখের আড়াল করে দিল। কিন্তু এখন খুব তাড়াতাড়ি এই ঘরে সেই মারাত্মক রাত আসতে চলেছিল, যেটার মুখোমুখি এর আগে এই ঘরে পুরনো ভাড়াটেরা করেছিল। আজ অমাবস্যার রাত ছিল, যখন কালো মেঘ ছেয়ে গেছিল। পুরো পরিবার নিজেদের রুমে শান্তিতে ঘুমোচ্ছিল। তখনই দরজায় একজন খটখট করল। খটখট আওয়াজ শুনে রিয়া হঠাৎ অবাক হয়ে রয়ে যায়, আর দরজায় কে আছে এটা দেখার জন্য ও দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু তখনই ও মনে মনে এটা ভাবল যে এইভাবে মাঝরাতে দরজায় খটখট করাটা এটা সাধারণ ব্যাপার না। সেই জন্য সোজা দরজা খোলাটা উচিত হবে না, আগে জানলা দিয়ে দেখে নেওয়া উচিত। যখনই রিয়া জানলাটা হালকা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখল, ওর চোখ দুটো একেবারে খোলাই রয়ে গেল। একটা মাথা না থাকা লোক একটা কুড়ুল হাতে নিয়ে বারবার দরজা পিটে যাচ্ছিল। বারবার এই আওয়াজ আসার জন্য সৌরভও জেগে গেল আর বাইরে লিভিং এরিয়াতে চলে এলো, যেখানে ভয়ের চোটে রিয়া তখন ব্যাস নিজেকে সামলানোর চেষ্টাই করছিল। রিয়া, কি হয়েছে? তুমি এইভাবে পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছো? তখনই ঘরের চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ গর্জন করতে লাগলো। হঠাৎ এটা শুনে সৌরভও একদম অস্থির হয়ে পড়ে। তখনই ওর নজর সামনে রিয়ার উপর পড়ে যায়, যে নিজের চুল দিয়ে মুখটাকে ঢেকে নিয়েছিল। এই আওয়াজগুলোর মাঝখানে হঠাৎ ওর নিজের বাচ্চাদের কথা মনে পড়ল, যারা রুমের ভেতরে একা ছিল। সৌরভ দৌড়তে দৌড়তে নিজের রুমের দিকে গেল, কিন্তু দরজা অবধি পৌঁছানোর পরে ওর একটা জোরে ঝটকা লাগলো। দেখলো ওর বাচ্চাদের মধ্যে কোনো শয়তান আত্মার প্রবেশ করে গেছে, আর তারা রুমের দেওয়ালে কোনো টিকটিকির মতো চলে যাচ্ছে। এটা দেখে ও একদম হতবাক হয়ে রয়ে যায়। ঘরের পরিবেশ থেকে আসা সেই ভয়ঙ্কর চিৎকার থামার নামই নিচ্ছিল না। সৌরভ দৌড়ে দৌড়ে আবার নিচে রিয়ার কাছে চলে যায়, কিন্তু রিয়া তো ওখান থেকে উধাও ছিল। তখন হঠাৎ পুরো ঘরে অন্ধকার ছেয়ে গেল। ঠিক সেই সময় কেউ আস্তে করে সৌরভের কাঁধে হাত রেখে দেয়। যখন ও আস্তে পেছনে ঘুরে তাকালো, তখন দেখলো ও রিয়া ছিল, যার চোখ একেবারে লাল হয়ে গেছিল আর মুখের ভেতর থেকে দুটো ধারালো দাঁত বাইরে বেরিয়ে এসেছিল। ও সৌরভকে সোজা গলা ধরিয়ে চাকিয়ে নিল। আরে এটা তুমি কি করছো রিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? যেভাবে এক রাত্রে আমাদের পরিবারকে অকারণে মেরে দেওয়া হয়েছিল, তারপর ঠিক সেইভাবেই এই ঘরে যারা আসে সেই কোনো পরিবারই সুখী থাকতে পারবে না। তোর বউ বাচ্চা সবাই তো অনেক আগেই মরে গেছে, আর এখন তোর পালা। এইটুকু বলে রিয়া সৌরভকে একদম দ্রুত গতিতে সামনে পড়ে থাকা পিলারের দিকে ছুঁড়ে দেয়, যে কারণে ওর খুব গম্ভীর আঘাত লেগে যায়। আর তারপর রিয়া একটা ধারালো চাকু নিয়ে ওর দিকে এগিয়ে আসে, আর তারপর
ওর শরীর থেকে বেঁচে থাকা প্রাণটাও বাইরে বের করে নেয়। কথাই বলে, যখনই আপনি নিজের ঘর কিনবেন তাহলে ভালো করে খোঁজ খবর অবশ্যই করে নেবেন, কারণ অনেক ঘরের গল্প অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটার পরিণাম কল্পনা করা মাত্রই শরীরে মৃত্যুর ভয়ের নদী বইয়ে দেয়। এই পরিবারের সাথেও কিছুটা এরকমই হলো। এরাও ফেসে গেল এমন একটা ঘরের যেটা অভিশপ্ত ছিল। ওই অভিশপ্ত ঘরের ইতিহাস কিছুটা এই রকমের যে অনেক বছর আগে এই ঘরেই একটা পরিবার বাস করত। এখন কারণ এই ঘর শহর থেকে একদম আলাদা একটা নির্জন এলাকায় অবস্থিত, তাই এই কারণে এই ঘরটাকে তাক করাটা ডাকাতদের জন্য খুব সহজ ছিল। এক রাতে কিছুটা এইভাবেই দরজা খটখটানোর পরে পরিবারের লোকেরা দরজা খুলল। তখন দুজন ডাকাত ভেতরে প্রবেশ করে আর তারা প্রথমে সব সোনা গয়না টাকা লুটে নেয় আর হাতাপাই করার সময় পুরো পরিবারকে মেরে ফেলে। তখন থেকে এই ঘর পুরোভাবে অভিশপ্ত হয়ে গেছে, আর যে কেউ এখানে থাকার জন্য আসে তারা আর জ্যান্ত ফিরে যায় না।